গল্প জীবন যুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা অন্তিম পর্ব। বিকেল হয়ে গেছে। নীলা নিজের রুমে বসে আছে, সাথে করিম চাচা। দুজনই বসে বসে রোহিণীর জন্মদিন পরিকল্পনা করছে। কাকে কাকে আসতে বলবে, কিভাবে সাজাবে এসব। অনেকক্ষণ আড্ডা দিল দুজন। নীলা আগে যে রুমে থাকতো সেই রুমে দরজা বন্ধ করে একা একা বসে আছে। আকাশ কিছুই ভালো লাগছে না আকাশের। অনেকক্ষণ ধরে নীলা আকাশকে দেখছে না। রাত হয়ে গেছে, এখনো খেতে আসছে না। তাই নীলা দরজার বাইরে থেকে ডাকলো আকাশকে, সাহেব, সাহেব, একটু বাইরে আসুন তো, ভালো লাগছে না। এখন বাহিরে যাব না, রোহিণী কান্না করছে আপনার জন্য। নীলা জানে রোহিণীর কথা বললে আকাশ না এসে পারবে না। আসছি। রুম থেকে বেরিয়ে আসলো আকাশ। কোথায় রোহিণী? নিচে নিয়ে আসুন, আপনি চলুন না। এমন করছেন কেন? আকাশ নিচে গিয়ে মেয়ে কোলে নিয়ে আবার উপরে আসলো। এমন সময় নীলা ডাকলো, কোথায় যাচ্ছেন? উপরে। এখানে বসুন। কেন? কথা আছে। সব কথা তো বলে দিয়েছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না কেন? ওহ, আমি তো ভেবেছিলাম এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না আপনার। কেন এমন করছেন বলুন তো? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি ভালো আছি, খুব ভালো। আপনি কেমন আছেন সেটা আপনার চোখ মুখ দেখলেই বোঝা যায়। দেখুন, আমার দিকে তাকান। আমি যা করছি ভালোর জন্য করছি। সব ভালো হবে দেখবেন। কেমন ভালো সেটা বুঝতেই পারছি। উফ, এখন এসব কথা বাদ দেন তো। আগে ডিনার করে পরে একটা লম্বা ঘুম দেন। খাবো না। খেতে হবে, বললাম তো খাবো না। রে। আচ্ছা তাহলে আমিও খাবো না। হুম। আমি কি? আস্তে আস্তে বলল। আমি না খেলে রোহিণী রাতে দুধ খেতে পারবে না। নীলার কথা শুনে আকাশ চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। ঠিক আছে, খাবার দিন, আমি খেয়ে নিচ্ছি। গুড বয়। আকাশ নীলার একসাথে বসে বসে খাচ্ছে। নীলা রোহিণীকে আদর করে খাইয়ে দিচ্ছে। মেয়েটার সবকিছুই যেন তার বাবা। খাওয়া শেষ করে নীলার নিচে সোফায় বসে বসে চাচার সাথে কথা বলছে। আকাশ উপরে উঠে গেছে। নীলা ভাবছে আকাশ হয়তো ঘুমাবে, তাই চলে এসেছে। এদিকে আকাশ নিজের রুমে না গিয়ে নীলার রুমে মেয়েকে নিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর কথা শেষ করে নীলা উপরে চলে আসলো, কিন্তু রুমে এসে আকাশকে পেল না। কি ব্যাপার, কোথায় গেল লোকটা? পাশের রুমে গিয়ে দেখলো রোহিণী বুকে নিয়ে ঘুমিয়ে আছে। আকাশ চোখে মুখে অভিমানের ছাপ। মনে হয় হাজার হাজার অভিযোগ আছে নীলার বিরুদ্ধে। নীলা কোনো কথা না বলে চুপচাপ আকাশের পাশে শুয়ে পড়ল। আপনি এখানে, যেখানে আপনি সেখানেই আমি। এই 4-5 দিনের জন্য মায়া বাড়িয়ে লাভ নেই। আছে, কি নেই সেটা আমি বুঝবো। আপনি নিজের রুমে গিয়ে ঘুমান। বাড়িটা তো আমার, তো সবই নিজের। এটাও নিজের। আচ্ছা তাহলে আমি উঠে যাচ্ছি। আকাশ উঠে যাচ্ছিল। নীলা পেছন থেকে আকাশের টি শার্ট টেনে ধরেছে। কোথায় যাচ্ছেন জাহান্নামে? প্লিজ এমন করবেন না। কিছুদিন পর তো সবই ঠিক হয়ে যাবে। আপনার জন্য ঠিক হবে, আমার জন্য না। আমি যা চাই আপনি তো তাই চান। কখনোই এমনটা হোক চাইনি আমি। এসব কথা পরে বলা যাবে, এখন রাগ করা যাবে না প্লিজ। এখনই ঘুমিয়ে পড়ুন। আকাশ কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। অনেক কথা বলার ছিল নীলার, কিন্তু আকাশ রাগ দেখে চুপ করে আছে। কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিন আকাশ সকাল সকাল বেরিয়ে যায়, আবার অনেক রাতে বাড়িতে আসে। যখন নীলা ঘুমিয়ে পড়ে, নীলা লক্ষ্য করছে ব্যাপারটা, কিন্তু কিছুই বলছে না। কারণ নীলা জানে সব ঠিক হয়ে যাবে। আজ রোহিণীর প্রথম জন্মদিন, কিন্তু আজও আকাশ বেরিয়ে গেছে সকাল সকাল। অনেক ব্যস্ত হয়ে পড়েছে লোকটা। ভাবতে ভাবতে নীলা একাই সব কিছু করছে, সাথে করিম চাচা সাহায্য করছে। চাচা, একটা কথা বলবো? বলো। মিতু আর সাহেবের সম্পর্কটা কেমন? কেমন আবার ভাই বোনের মতো। তুমি যখন ছিলে না, আকাশ তো সারাক্ষণ রোহিণীকে নিয়েই ছিল। তখন তো মিতু আকাশের অফিসের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। মেয়েটা খুব ভালো, রোহিণীকে অনেক ভালোবাসে। শুধু কি ভাই বোন? অন্য কিছু নেই? অন্য কিছু কি? তুমি যা ভাবছো তেমন কিছু না মা। আকাশের জীবনে শুধু তুমি ছিলে, এখনো আছো। ছেলেটাকে এখন বুঝতে পারলা না তুমি? নীলা মাথা নিচু করে চলে আসলো। নিশ্চয় কোথাও একটা বড় ভুল হতে যাচ্ছে। বিকেল হয়ে গেছে, সারা বাড়ি সাজানো শেষ, শুধু নিজ কাজ বাকি।
অনেক বাচ্চা এসেছে, সবাইকে দেখে সামনের দুই দাঁত বের করে হাসছে রোহিণী। সব কাজ শেষ, কিন্তু এখনো আকাশ কোনো খবর নেই। রোহিণী একটু একটু পর আবু আবু করে কান্না করছে। লোকটা মেয়েকে এত ভালোবাসে, কিন্তু মেয়ের জন্মদিন নেই সে। আজব। নীলা বারবার ফোন করছে আকাশকে, কিন্তু আকাশের ফোন বন্ধ। রাগে ফোন বিছানায় ফেলে তৈরি হয়ে যাচ্ছে নীলা। হালকা বেগুনি রঙের শাড়িটা খুব সুন্দর লাগছিল নীলাকে। রোহিণীকে একটা লাল রঙের ড্রেস পরিয়ে ঠিক যেন একটা লাল পরী। সবাই নিচে দাঁড়িয়ে গল্প করছে একে অপরের সাথে। চারপাশ রঙিন আলোয় আলোকিত। নীলার চোখ চারদিকে শুধু আকাশকে খুঁজছে, কিন্তু আকাশ নেই কোথাও। নীলা চিন্তায় পড়ে গেছে, লোকটা এখনো কেন আসছে না। এদিকে রায়হান চলে এসেছে। রায়হান, হাই। নীলা, হাই। রায়হান, কেমন আছো? নীলা, ভালো, আপনি? রায়হান, ভালো। তো মেয়ের জন্মদিনে তো বেশ বড়সড় আয়োজন করেছো। নীলা, নীলা চৌধুরীর মেয়ে তো, আয়োজন তো হবেই। রায়হান, মেয়ে কোথায়? নিয়ে আসো দেখি একবার। নীলা, করিম চাচা। করিম চাচা? হ্যাঁ মা। নীলা, রোহিণীকে নিয়ে যান তো একটু। চাচা, আসছি, এই নেন। নীলা, চাচা সাহেব আসছে। চাচা কই? না তো। নীলা, আচ্ছা তাহলে যান আপনি। উনি আসলে আমাকে বলবেন। চাচা, আচ্ছা মা। চলে গেল। নীলা কোল থেকে রায়হান রোহিণীকে কোলে তুলে নিল। নীলা, দেখো মাম্মা, কে আসছে? তোমার আঙ্কেল। এটা বাবু। এই মানুষটাকে রোহিণী কখনো দেখেনি, তাই বেশিক্ষণ কোলে থাকলো না। নীলা কোলে চলে এসেছে। হঠাৎ করে নীলা আকাশকে দেখতে পেল। দূরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে সামনে চলে আসলো। চোখে নিচে কালি পড়ে গেছে। চোখ মুখ শুকিয়ে গেছে। মনে হচ্ছে এক সপ্তাহ ঠিক মতো খায়নি, ঘুমায়নি। নীলা বুঝতে পারছে না আকাশ কেন এমন করছে, কেন নিজেকে কষ্ট দিচ্ছে। নীলা, কোথায় ছিলেন আপনি? কতবার ফোন করেছি আপনাকে। আজকে বাইরে না গেলে হতো না? আকাশ, আমি আমার মেয়ের জন্য গিফট আনতে গিয়েছিলাম। নীলা, গিফট আনতে সারাদিন লেগে গেছে বুঝি? আপনার মেয়ে সারাক্ষণ আপনাকে খুঁজে আবু আবু করে ডাকে আর কান্না করে। আকাশ, অভ্যাস করেছি মেয়েকে ছেড়ে থাকার, পরে যেন কষ্ট না হয়। নীলা, ছেড়ে কেন থাকতে হবে? আকাশ, আপনি তো এটা চান আমি একা হয়ে যাই, একদম একা। নীলা, আপনি এমন করছেন কেন? নিজেকে সামলান প্লিজ। আকাশ, আমি ঠিক আছি, এই নিন। নীলার হাতে কিছু কাগজ দিল। নীলা, কি এইগুলো? আকাশ, খুলে দেখুন। নীলা, এটা তো জায়গার কাগজপত্র। আকাশ, ভালো করে পড়ুন। সবটা পরে ছলছল চোখে নীলা আকাশের দিকে তাকালো। নীলা, আপনি? আকাশ, হ্যাঁ আমি। আমার সব সয় সম্পত্তি রোহিণীর নামে দিয়ে দিচ্ছি। আজ থেকে আমার সবকিছুর মালিক আমার একমাত্র মেয়ে রোহিণী চৌধুরী। এটাই ওর বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, মাই প্রিন্সেস। আকাশ রোহিণীর কোলে নিয়ে কপালে একটা চুমু খেলো। নীলা নির্বাক হয়ে চেয়ে আছে। নীলা, আপনার বাড়ি গাড়ি কিছুই চাই না আমার মেয়ের, ওর শুধু আপনাকে চাই। আকাশ, রোহিণী আম্মু তো চায় না সেটা। নীলা, কে বলছে? আকাশ, আপনি নিজেই। নীলা, মানে? আমি কখন বললাম আমি চাই না আপনাকে? আমি এসব কিছুই তো আপনার জন্য করছি, আপনাকে খুশি রাখবো বলে। আকাশ, আপনি কিভাবে ভাবলেন আপনাকে ছাড়া আমি ভালো থাকবো? আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে খুশি থাকবো বলুন? আপনি তো রোহিণীকে সাথে করে নিয়ে যাবেন, তখন আমার কি হবে? আমার তো কেউ নেই রোহিণী ছাড়া, তাই সব ওকে দিয়ে দিচ্ছি। এই সব কিছুতেই শুধু রোহিণীর অধিকার আছে। নীলা, আমি আপনাকে ছেড়ে চলে যেতে চাবো না। কেন? অদ্ভুত কথা। আকাশ, তাহলে ডিভোর্স কেন দিতে চাইলেন? নীলা, হোয়াট? আমি কেন আপনাকে ডিভোর্স দিতে চাইবো? আকাশ, ওই যে ডিভোর্স পেপার এনেছিলেন। নীলা, ও সেটা কাজ এখন করব। নীলা দৌড়ে বাসার ভিতরে গিয়ে একটা ব্যাগ আর কাগজ নিয়ে আসলো। নীলা, মিস্টার রায়হান খান, এই ডিভোর্স পেপার সাইন করে এই ব্যাগে 5 লাখ টাকা আছে, নিয়ে যান। মনে রাখবেন, আজকের পর থেকে আপনার সাথে আমার আর মেয়ের কোনো সম্পর্ক নেই। আপনার কোনো মেয়ে নেই আর
ছিল না কখনো। আমি চাইলে আপনাকে ১ বছর আগেই ডিভোর্স দিতে পারতাম। এর চেয়ে অনেক বেশি টাকা দিয়ে পারতাম। কারণ আমার স্বামীর টাকার অভাব নেই। কিন্তু সেই টাকা এত জোর থাকতো না। এই টাকাগুলো আমি নিজে উপার্জন করেছি। আপনি একদিন বলেছিলেন আপনার বউ হবার যোগ্যতা নেই আমার। আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি কিছুই ভুলিনি। শুধু অপেক্ষায় ছিলাম কোনো একদিন জবাব দিতে পারবো। আজ এসে গেছে সেই সময়। নিজেকে যোগ্যর প্রমাণ করতে নিজের মেয়ের কাছ থেকে ১ বছর দূরে থাকতে হয়েছে আমাকে। তবু আমি আমার যোগ্যতা প্রমাণ করে দিয়েছি। আমি আপনাকে অপমান করছি না, শুধু বোঝাতে চাইছি কতটা কষ্ট আমাকে করতে হয়েছে আপনার জন্য। আমি মা-বাবা, পরিবার, লেখাপড়ার শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছিলাম একটু সুখের আশায়। কিন্তু কখনো এক ফোঁটাও সুখ পাইনি। আপনি হাত ভরে নিয়েছেন আমার থেকে। আর বদলে কষ্ট দুঃখ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই মানুষটাকে দেখছেন? উনি হলো আমার স্বামী আকাশ চৌধুরী। এই মানুষটা আমার শক্তি, আমার আশা, ভরসা, আমার বিশ্বাস। এই মানুষটা আমাকে দিয়ে গেছে। আমি শুধু হাত পেতে নিয়ে গেছি। কখনো আমার থেকে কিছুই চাইনি। সবসময় আমার খুশি, আমার আনন্দের কথা ভেবেছে। এই লোকটা নখের যোগ্যতাও নেই আপনার। আমার মেয়েটা এই লোকটাকে এত ভালোবাসে যা আমাকে বাসে না, হয়তো কখনো বাসবে না। এই লোক আদর্শ স্বামী এবং একজন আদর্শ বাবা। সবাই চুপ করে আছে। আকাশ তাকিয়ে আছে নীলার দিকে এক দৃষ্টিতে। আজকে এক নতুন নীলাকে দেখছে আকাশ। রায়হান নীলার পায়ের কাছে বসে পড়ল। রায়হান, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নীলা, আমি এসব মনে রাখিনি। অনেক কষ্ট জমেছিল, তাই এসব বললাম। আমিও সরি। আপনি আপনার সুখের ঠিকানায় পেয়েছেন, আমিও পেয়েছি। তো কোনো রাগ নেই আপনার প্রতি আমার। রায়হান, আমি সাইন করে দিচ্ছি এক্ষুনি, কিন্তু এই টাকাগুলো নিতে পারবো না আমি। নীলা, নিতে হবে আপনাকে। রায়হান, এই টাকা দিয়ে কি করব আমি? নীলা, আব্বু আম্মুকে হজে পাঠাবেন। একদিন আমি ওনাদের ছেলের বউ ছিলাম, মেয়ের মতো। তাই ওই অধিকার দিলাম। নিয়ে যান আপনি। রায়হান, আচ্ছা। রায়হান রোহিণীকে কোলে তুলে আদর করতে লাগলো। নীলা গিয়ে আকাশের পাশে দাঁড়ালো। আকাশ, এই সব কি হচ্ছে? কিছুই তো মাথায় আসছে। নীলা, কোন সব? আকাশ, এই যে রায়হান ডিভোর্স। নীলা, ও, ওই দিন ডিভোর্সের পেপারটা রায়হানের জন্য ছিল। আকাশ, হোয়াট? নীলা, হ্যাঁ, নয়তো কি আপনার জন্য নাকি? আকাশ, আমি তো তাই ভেবেছিলাম। আল্লাহ, এই কয়দিন একটা চিন্তা কিছুই করতে পারিনি। নীলা, হি হি হি। আকাশ আবার হাসছে। আমার কি অবস্থা হয়েছিল জানেন আপনি? একবার বললে কি হতো যে এটা রায়হানের জন্য? নীলা, আপনি তো জানতে চাননি কার জন্য। জানার আগেই ভেবে নিয়েছেন আপনার জন্য ছিল। আকাশ, আপনার ভাবসাবে তো এমনই মনে হয়েছে। নীলা, মোটেই আমার ভাবসাব এমন ছিল না, বরং আপনি চেয়েছেন আমি যেন আপনার জীবন থেকে দূরে চলে যাই, আর আপনি আরেকটা বিয়ে করে নিবেন। আকাশ, এটাকেই সামলাতে পারছি না, আবার আরেকটা। নীলা, সামলাতে না পারা কারণটা কি জানতে পারি? আকাশ, বারবার দূরে চলে গেলে সামলাবো কি করে? কাছে আসতে চাইতেই চায় না আমার বউটা। নীলা, আজকেই দেখা যাবে কতটা কাছে নিতে পারেন। আকাশ, যতটা আসতে চাইবেন ততটাই কাছে নিব। নীলা, দূরে সরিয়ে দিবে না তো কখনো? আকাশ, আমি কি এসব স্বপ্নে দেখছি? বিশ্বাস হচ্ছে না কিছু। নীলা, তাই? আকাশ, নীলা আকাশের পেটে একটা চিমটি কেটে দিল। আকাশ, ও মা গো! নীলা, এখন কি মনে হচ্ছে? আকাশ, মনে তো হচ্ছে সব বাস্তব, তাই বলে এত জোরে চিমটি কাটতে হবে? নীলা, এখন তো মাত্র চিমটি দিলাম, আরো অনেক কিছু বাকি এখন। আকাশ, সবকিছুই সহ্য করে নিত যদি পাশে থাকতেন সবসময়। নীলা, ভালো কথা, মিতু আসেনি কেন এখনো? আকাশ, আসলে ওকে আমি বলেছিলাম আজ আপনি আমাকে ডিভোর্স দিবেন, তাই ও আপনার উপর খুব রাগ করেছে আর বলছে আসবে না। নীলা, আপনি পারেনও বটে, নিজে উল্টো পাল্টো বুঝিয়ে মেয়েকে বুঝিয়েছে। এক্ষুনি ফোন করে আসতে বলুন রোহিণী। কি? আমার একা মেয়ে নাই, রোহিণী ওর ভাইয়েরও মেয়ে
আকাশ, আচ্ছা আচ্ছা, ফোন করছি। অবশেষে বুঝলো পাগলিটা মিতু যে আমার ছোট বোনের মতো, মনে মনে বলল আকাশ। আকাশ মিতুকে তাড়াতাড়ি আসতে বলছে। আকাশের কথা শুনে না আসা মেয়ে মিতু নয়। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল মিতু। কিছুক্ষণ পরই পৌঁছে যায়। এইদিকে রাত ৯টা বেজে গেছে। কেক কাটার সময় হয়ে গেল। রোহিণী এখনো রায়হানের কোলে আছে। আকাশ কাছে যেতেই রোহিণী আকাশের কোলে আসার জন্য ছটফট করতে থাকে। এটা দেখে আকাশ রোহিণীকে কোলে তুলে নিল। রোহিণী আকাশের কোলে থেকে আকাশ আর নীলার হাত ধরে কেক কাটার কাজ শেষ করলো। রোহিণী সবার আগে ওর আব্বুর মুখে কেক তুলে দিল, পরে আম্মুকে। সবাই অবাক হয়ে যাচ্ছে বাবা মেয়ের ভালোবাসা দেখে। নীলা আর আকাশ সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে। সবাই সাথে বসে রায়হান খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আস্তে আস্তে নিজেদের বাসায় চলে যাচ্ছে। বাড়ির ভিতর আকাশ, নীলা, মিতু আর রায়হান সোফায় বসে আছে। আকাশ, তো মিস্টার রায়হান, আপনার এখানে কোনো সমস্যা হয়নি তো? রায়হান, আরে না ভাই, আসলে আপনারা খুব ভালো। এত কিছুর পরও আমাকে অনেক সম্মান দিয়েছেন, যা পাবার যোগ্য আমার নেই। আর নীলা তো কোনো তুলনাই নেই। ওকে ভালো রাখবেন। যা আমি পারিনি তা আপনি করে দেখিয়ে দিয়েছেন। আপনার পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করছে আমার। আকাশ, আরে না না, এসব তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। নীলা, রোহিণী দুজনে তো আমার। রায়হান, একদিন আসবেন আমাদের বাসায়, আর রোহিণী খেয়াল রাখবেন, ও তো আপনারই মেয়ে। আকাশ, অবশ্যই রায়হান, তো আজকে আসছি আমি। সবাই ভালো থাকবেন। আকাশ, আপনিও ভালো থাকবেন। রায়হান চলে গেল। মিতু, এসব কি হচ্ছে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো বলছেন ম্যাম, আপনাকে ছেড়ে এই লোকটা চলে যাবে। আকাশ সব বুঝিয়ে বলল মিতুকে। মিতু, আপনি? ও না স্যার, ঠিক মতো না জেনে এসব বলে দিলেন। আর আমি আপনার জন্য কত কিছু না বললাম ম্যাডামকে। লীলা, আমি কিছুই মনে করিনি। ভাবিকে তো বলতেই পারতো, তাই না? মিতু, জানেন ভাবি এই কয়েকদিন তো ঠিক মতো ঘুমাতেও পারেনি স্যার, চিন্তা আর মনে মনে শুধু আপনাকে বকেছি। নীলা, কি বেশ তো। মিতু, আপনি হাসছেন আর আমার অবস্থা যে কি হয়েছিল। আজ বেশ ভালো একটা ঘুম হবে। তো আজ যাই ভাবি। নীলা, রাত অনেক হয়ে আছে, যেতে পারবেন না। আজ বরং এখানেই থেকে যাও। মিতু, না মানে একজন নিতে আসবে আমাকে। তাই কোনো সমস্যা হবে না যেতে। নীলা, কে আসবে? মিতু, আবির। নীলা, এই আবিরটা আবার কে? আকাশ, মিতুর হবু বর। নীলা, আরে ওকে নিয়ে একসাথে আসতে পারতে। মিতু, না মানে কে কি ভাববে তাই নিয়ে আসিনি। নীলা, আচ্ছা আচ্ছা, বিয়ের পর নিয়ে এসো। হুম। নিচে গাড়ির শব্দ হচ্ছে। মিতু, আরি আবির এসে গেছে ভাবি, আমি যাই তাহলে। নীলা, আরে বাড়ির নিচে থেকে চলে যাবে, এটা কেমন কথা? ওকে নিয়ে ভিতরে আসো। মিতু, না ভাবি, অনেক রাত হয়ে গেছে। এমনিতে ও আমার ভাইটাকে অনেক কষ্ট দিয়েছেন, এবার একটু আদর যত্ন করুন। কথাটা বলেই হেসে চলে গেল মিতু। নীলা সাহেব, আকাশ, অনেক রাত হয়েছে, ঘুমাতে চান উপরে। আমি রোহিণীকে চাচার কাছ থেকে নিয়ে আসছি। আজকেও ঘুমাতে হবে? কেন, আজকে কি ঘুমানো নিষেধ? না মানে আজ তো শুধু রোমান্স আর রোমান্স হবে। আর আপনি ঘুমাতে বলছেন? মন খারাপ করলো আকাশ। রোমান্স করার জন্য বাকি সারা জীবনটা পড়ে আছে। এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন তো। আকাশ বাধ্য ছেলের মতো রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা আসলো। আপনি একা কেন? রোহিণী কোথায়? ও তো করিম চাচার সাথে ঘুমিয়ে গেছে। তাই আর তুলিনি। ঘুমিয়ে থাক। দেখছেন রোহিণী ও চায় আজকে তার আব্বু আম্মুকে অনেক ভালোবাসে, তাই বুঝি। কিন্তু ওর আম্মু তো চায় না। আজ না চাইলেও কিছু একটা হয়ে যাক। এমনি এমনি তো ছাড়া যায় না। অনেক কষ্ট দিয়েছো সোনা। আজ সব সুদে আসলে উসুল করে নিব। কি করবেন শুনি? আকাশ নীলাকে কোলে তুলে নিল। ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি তোমার জন্য। অনেক কষ্ট পেয়েছেন, তাই না? আমি যে বেহায়া, হাত পেতে নিতে জানি, কিন্তু দিতে জানি না।
আজ তো আমি নিজেই ছাড়বো। কি? সব সময় শুধু ফাইজলামো, তাই না? চোখ মুখে কি অবস্থা করেছেন? আয়নায় দেখেছেন একবার? আজ রাতে এত ভালোবাসবেন যে এতদিনের সব কষ্ট নিমিষে দূর হয়ে যাবে। নীলাকে বিছানায় রাখল আকাশ। কপালে একটা চুমু দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আজ আর কিছুই চায় না সে একে অপরের কাছ থেকে। আজ শুধু দেবার পালা। উফ উফ করে আপনারা এবার কি এত উল্টোপাল্টো ভাবছেন? নীলা আর আকাশের জীবনের নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে। এখান থেকে নতুন গল্পের শুরু। বেঁচে থাকুক আজীবন তাদের ভালোবাসা।